আমি তখন MA পাশ করে সদ্য চাকরি পেয়েছি। একটা বিয়েবাড়িতে ওর সাথে আমার আলাপ হয়েছিল। প্রথম সাক্ষাতেই আমি ওর প্রেমে পড়ে যাই। এমন সুন্দরী আর আকর্ষণীয় মেয়ে আমি জীবনে আর দুটো দেখিনি। একটু ভারী গড়ন যা পুরুষদের প্রচণ্ড পরিমাণে আকর্ষণ করে। ও কলেজ পাশ করতেই ওকে বিয়ে করি। হয়তো আরও 2 বছর আমি অপেক্ষা করতে পারতাম। কিন্তু শ্রীপর্ণার রূপ না চাইতেও প্রচুর অবাঞ্ছিত প্রণয়ী জোগাড় করে দিয়েছিল। তাদের মধ্যে 2-3টে বেশ ক্ষমতাশালী প্রেমিক। ফলে আমি আর কোনো ঝুঁকি নিতে পারিনি। বিয়ের আগে আমাকে আমার কয়েকজন বন্ধু অবশ্য শ্রীপর্ণাকে বিয়ে করতে বারণ করেছিল। কারণ হিসেবে জানিয়েছিল যে শ্রীপর্ণা মোটেই ভালো মেয়ে না। আমার পিঠপিছে নানা ছেলের সাথে ওর নাকি সম্পর্ক আছে। আমি নাকি বোকা আর প্রেমে অন্ধ। তাই কিছু বুঝতে পারি না। ওকে সন্দেহ করি না। আমি বন্ধুদের সব কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম। এটা সত্যি যে শ্রীপর্ণার অনেক ছেলেবন্ধু আছে। কিন্তু কোয়েট কলেজে কোনো মেয়ের না থাকে। ওর ছেলেবন্ধুদের সবাইকে আমি না চিনলেও 4-5 জনকে আমি চিনতাম। আমার মনে হয়নি তারা খুব খারাপ পরিবারের ছেলে। হয়তো একটু বেশি বাচালো। কিন্তু উঠতি বয়সে সবাই অমন বাচাল থাকে। শ্রীপর্ণা ওর বন্ধুদের সাথে সিনেমায় যেত। পার্কে গিয়ে বসত। পুজোর সময় রাত জেগে ঠাকুর দেখত। মাঝে মধ্যে এদিক সেদিক বেড়াতেও যেত। কিন্তু সেই দলে অন্যান্য মেয়েরাও থাকত। আর সবথেকে বড় কথা, যখনই কোথাও যেত শ্রীপর্ণা আমাকে জানিয়ে যেত। এমনকি আমার অনুমতিও নিত। তাই ওকে আমি শুধুমুধু সন্দেহ করতে যাইনি। শ্রীপর্ণা খুব আধুনিক মানসিকতার নারী। ওর পোশাক আশাক চলাফেরা সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া থাকে। শাড়ি সালোয়ার ছাড়াও ওয়েস্টার্ন আউটফিটস পরে। আমাদের প্রেম করার সময় থেকেই আমি ওর নিয়ে মাঝে মধ্যে। আর বিয়ের পর তো কথাই নেই। টানা 5-5টা বছর ওকে আমি রোজ নিয়ম করে আমার খাওয়ার ফলেই কিনা জানি না শ্রীপর্ণার আরও ভারী হয়ে পড়ে। ওর ফুটবলের মতো বড়বড় বিশাল বিশাল আকার ধারণ করে। ওরটাও খুব ভারী আর বিরাট হয়ে যায়। আগের থেকে অনেক বেশি চর্বি জমাট বাঁধে। তবে হ্যাঁ, ওর সারা শরীর আগের মতনই থেকে যায়। আগের থেকেও বেশি নরম হয়ে ওঠে। আর একটা জিনিস হল, পুরুষমহলে শ্রীপর্ণার চড়া চাহিদা কখনো পড়ে না। উল্টে বেড়ে যায়। ওর সাথে বেরোলেই বোঝা যায় পথেঘাটে ছেলেবুড়ো সবার দৃষ্টি শ্রীপর্ণার দিকে। আমার জীবন খুব ভালো কাটছিল। কিন্তু রিসেশন হবার পর আমি পড়লাম বিপদে। আমার চাকরি গেল না, তবে প্যাকাট হল। অফিস থেকে আমাকে অর্ধেক মাইনেতে কাজ করতে বলা হলো। তাতে না পোষালে অন্য কোথাও দেখতে বলা হলো। আমি প্রথম 1-2 মাস অন্য জায়গায় কাজ জোটানোর চেষ্টা করলাম। কিন্তু ভাগ্য বিরূপ থাকলে যা হয় জুটল না। শেষমেশ অর্ধেক মাইনেতেই কাজ করতে রাজি হয়ে গেলাম। এতে হলো কি, সংসারে টানাটানি পড়ে গেল। শ্রীপর্ণা চিরকাল একটু মুক্তহস্ত। পয়সায় টান পড়তে পুরো ক্ষেপে উঠল। আমাকে জানালো এত কম টাকায় সংসার চালানো সম্ভব নয়। তাই ও চাকরি করতে চায়। আমি খুব একটা রাজি ছিলাম না। কিন্তু শ্রীপর্ণাকে কোনোদিন কোনো কিছু করতে বারণ করিনি। তাই শেষমেশ রাজি হয়ে গেলাম। শ্রীপর্ণার ভাগ্য কিন্তু আমার মতো অত খারাপ ছিল না। ও প্রথম দিনেই একটা মোটামুটি চাকরি জুটিয়ে ফেলল। 5 স্টার হোটেলে রিসেপশনিস্ট। ইভিনিং শিফটে কাজ। দুপুর 3টে থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি। মাইনেও মোটামুটি ভালো। শ্রীপর্ণা খুব খুশি। মনটা একটু খচখচ করছিল। কিন্তু ওর আনন্দ দেখে আমি আর বাধা দিলাম না। আমাদের জীবনটা বদলে গেল। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে বুকে পাই না। শ্রীপর্ণার ফিরতে ফিরতে রাত 1-1:30 বেজে যায়। ওর মঙ্গলবার অফ পড়ল আর আমার অফিস রবিবার বন্ধ থাকে। আমাকে সকাল 9টার মধ্যে অফিসে বেরিয়ে যেতে হয়। আর ও বাড়ি থেকে বের হয় দুপুর 1:30। একে অপরের সাথে কথা বলার সুযোগ খুব কমে গেল। 2 সপ্তাহ পরে আমি একবার ওকে চাকরি ছাড়ার জন্য বললাম। কিন্তু ও প্রায় খেকিয়ে উঠল। আমাকে জানিয়ে দিল আমার মাইনে এত কমে গেছে যে সেই টাকায় সংসার চালানো যায় না। তাই বাড়তি 2 পয়সা রোজগার করার জন্য ও সারা সন্ধে খেটে মরছে, শুধু যাতে আমাদের সংসারটা সচ্ছল থাকে। এখন আমি যদি ওকে সমর্থন না করে বাধা দিই, তাহলে ওকে অভাবের তাড়নায় পাগল হয়ে যেতে হয়। আমি আর কথা বাড়ালাম না। চুপ করে ওর সমস্ত কথা মেনে নিলাম। এইভাবে 1 মাস কাটল। তারপর এক শনিবার রাতে আমার মোবাইলে শ্রীপর্ণা SMS করল যে সেদিন ওর ফিরতে একটু বেশি রাত হবে। ওর OT
আছে। আমি যেন ওর জন্য অপেক্ষা না করে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আমি ওকে কল করে কেন ওটি করতে হবে জানব তারও উপায় নেই। হোটেলে ওদের মোবাইল অফ করে রাতে হয়। আমি আর কি করব? ডিনার সেরে বিছানায় গিয়ে শুলাম। কিন্তু ঘুম এলো না। বাড়ির বউ বাড়ি না ফিরে এলে কার চোখেই বা ঘুম আসে? সেদিন ঘড়ি যেন একটু বেশি আস্তে চলছিল। সময় যেন কাটছিলই না। রাত 2টো গেল, 2:30 গেল, এবং শেষমেশ যখন 3টে পেরোল, তখন আমি শ্রীপর্ণাকে মোবাইলে ধরার চেষ্টা করলাম। কিন্তু সুইচ অফ পেলাম। বুঝলাম তখনও ওকে ডিউটি করতে হচ্ছে। আমি বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম। আর ঘন ঘন ওর মোবাইলে চেষ্টা করতে লাগলাম। অবশেষে 4টের সময় ওর মোবাইলের রিং বাজল। কিন্তু ও তুলল না। আমি আবার চেষ্টা করলাম। রিং বাজল। কিন্তু আবার ও তুলল না। আমি আরও 10-12 বার চেষ্টা করলাম। প্রতিবারই রিং বাজল, কিন্তু ও তুলল না। আমার টেনশন আরও বেড়ে গেল। কি করব ভাবছি, এমন সময় আমার মোবাইলে ওর মেসেজ এলো। ওর ডিউটি এইমাত্র শেষ হয়েছে। ও ঘণ্টা খানেকের মধ্যে বাড়ি ফিরছে। শ্রীপর্ণার মেসেজ পেয়ে আমি একটু নিশ্চিন্ত হলাম। চাতক পাখির মতো ওর অপেক্ষায় সারা ঘরময় পায়চারি করতে লাগলাম। অবশেষে ভোর 5:30 নাগাদ ও বাড়ি ফিরল। আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুললাম। শ্রীপর্ণা দেখেই আমার মনটা ছ্যাঁত করে উঠল। পোশাক এলোমেলো হয়ে গেছে। পিনআপ খুলে গিয়ে মাটিতে লুটোচ্ছে। শায়ের কাছে 3 জায়গা শাড়িটা খুলে গেছে। ঠিকমতো আটকানো নেই। প্রথম 2টো হুক খোলা। চোখের আইলাইনার থেকে মাস্কারা নষ্ট হয়ে গেছে। মুখে ক্লান্তির ছাপ। আমি দরজা খুলতেই আমার দিকে তাকিয়ে হাসল। ওর মুখ থেকে মদের গন্ধ পেলাম। ন্যাকা সুরে আমাকে বলল, আমি খুব টায়ার্ড, অফিসে যাবার সময় আমাকে আজ আর ডেকো না। আমি গম্ভীর মুখে বললাম, আজ রবিবার। আমার আজ ছুটি। শুনে ও বাচ্চা মেয়ের মতো খিলখিল করে হেসে উঠল। ওহ সরি, আমি না ভুলেই গেছিলাম। সরো তো এবার। কি দরজা আটকে রয়েছ? আমার খুব ঘুম পাচ্ছে। আমি শুতে যাই। আমি সরে দাঁড়াতে ও টলতে টলতে ঢুকে সোজা বেডরুমে চলে গেল। আমি দরজা বন্ধ করে ফিরে এসে দেখি ও জামাকাপড় না ছেড়েই শুয়ে পড়েছে। আমি ওকে পোশাক ছাড়ার জন্য ডাকলাম। কিন্তু ও এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে আর সাড়া দিল না। আমি চুপচাপ ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। আর ঘুম এলো না। উঠে পড়লাম। সারা সকাল আমি মনে চাপা অস্বস্তি নিয়ে কাটালাম। শ্রীপর্ণা বেলা 12:30 নাগাদ ঘুম থেকে উঠল। আমি ওকে কিছু প্রশ্ন করার আগেই ও জানালো যে গতকাল ওদের হোটেলে একটা পার্টি ছিল। পার্টি অনেক রাত পর্যন্ত চলেছিল। তাই ওকে ওভারটাইম করতে হয়েছে। এরকম পার্টি মাঝে মধ্যে হয়। তখন সব স্টাফেদেরই ওটি করতে হয়। আমি জিজ্ঞাসা করলাম যে ওকে মদ খেয়েছিল কেন। উত্তরে ও আমাকে ওল্ড ফ্যাশন বলে ঠাট্টা করল। আর বলল এসব পার্টিতে মদ খুব সাধারণ ব্যাপার। এবং গেস্টদের মন রাখতে স্টাফেদেরও একটু আধটু মদ খেতে হয়। আমি যখন ওর পোশাক নিয়ে প্রশ্ন তুললাম, তখন ও ক্ষেপে গেল। বলল যে আমি খুব সংকীর্ণ মনের মানুষ। সারা রাত পার্টিতে খেটে খেটে ওর ড্রেস নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু আমি তো সেসব বুঝতে চাইব না। আমার ধান্দা শুধু বুকে সন্দেহের চোখে দেখা। শ্রীপর্ণার মুখঝামটা খেয়ে আমি চুপ করে গেলাম। তারপর ও দুপুর 2টো নাগাদ ডিউটিতে চলে গেল। এভাবে আরও 2 মাস কাটল। আমি সকালবেলায় অফিস চলে যাই আর শ্রীপর্ণা দুপুরে বেরো। আমি সন্ধে নাগাদ বাড়ি ফিরে আসি। আর শ্রীপর্ণার ফিরতে ফিরতে রাত 2টো হয়। ওদের হোটেলে যখন পার্টি থাকে, তখন ও ফিরতে আরও দেরি করে। ভোর 5টা-6টা বেজে যায়। প্রতিবারই ও মদ খেয়ে ফেরে। মাঝে মধ্যেই মাত্রা বেশি হয়ে যায়। ফেরার সময় ওর পোশাক আশাকও ঠিক থাকে না। কিছুদিন যাবত ওর ড্রেসিং সেন্সেও পরিবর্তন এসেছে। আজকাল ও বেশ খানিকটা খোলামেলা জামাকাপড় পরে হোটেলে যায়। মাঝে সাঝেই ছোট ছোট দেখানো ওয়েস্টার্ন আউটফিটস পরে। আমি কিছু বলতে গেলে আমাকে সেকেলে বলে দাবড়ে চুপ করিয়ে দেয়া। আমি আর কি করব? বইয়ের মুখঝামটা খেয়ে চুপ করে যাই। পাড়া প্রতিবেশীতে নানা লোকে নানা কথা বলে। কিছু কানে আসে। কিন্তু কিছু করার নেই। বুকে কিছু বলতে পারি না। বাধা দিতে গেলে প্রচণ্ড ঝগড়া হয় আর আমি খুব একটা ভালো ঝগড়া করতে পারি না। তাই সবকিছু মেনে নিই। বুঝতে পারি ভুল করছি।
কিন্তু কিছু করে উঠতে পারি না। মাঝে মাঝে নিজেকে ভীষণ অসহায় মনে হয়, এভাবেই চলছিল। একদিন শ্রীপর্ণা আমাকে বলল যে ওদের হোটেল সেই মাসে খুব ভালো ব্যবসা করেছে বলে স্টাফেদের পার্টি দিচ্ছে। স্টাফেদের বর আর বুয়েরাও নিমন্ত্রিত। আমি যদি চাই তাহলে পার্টি অ্যাটেন্ড করতে পারি। রবিবারে পার্টি। শ্রীপর্ণা আগেই দুপুরে হোটেলে ডিউটি দিতে চলে যাবে। আমাকে পরে সন্ধ্যা 9টা নাগাদ যেতে হবে। আমার খুব একটা ইচ্ছা ছিল না, তাও পার্টিতে যেতে রাজি হয়ে গেলাম। কথামতো রবিবার শ্রীপর্ণা সেজেগুজে দুপুর 2টোর সময় হোটেলে বেরিয়ে গেল। স্টাফেদের পার্টি, তাই অন্যদিনের থেকে একটু অন্য ধরনের সাজল। একটা পাতলা ছোট মিনি স্কার্ট পরল। পাতলা কাপড় দিয়ে ওর বোঝা যাচ্ছিল। মুখে ভালো করে মেকআপ ঘষল। পায়ে হাই হিলস পরল। ওর ভারী ছোট্ট খোলামেলা পোশাকটা দিয়ে বেরিয়ে আসতে লাগল। আমি কিছু বলতে চাইছিলাম, কিন্তু মুখ খোলার সাহস হল না। জানি ও আমার বারণ শুনবে না, উল্টে আরও বেশি কোনো ড্রেস টেনে বের করে পরে চলে যাবে। আমার যেতে যেতে দেরি হয়ে গেল। রাস্তায় জ্যাম ছিল। শ্রীপর্ণাদের হোটেলে যখন পৌঁছলাম তখন ঘড়িতে 9:30 বাজে। রিসেপশনে কেউ নেই, শুধু মেন গেটে একটা দারোয়ান দাঁড়িয়ে ছিল। আমি নিজের পরিচয় দিতে জানালো পার্টি দোতলায় ব্যাংকুয়েটে চলছে। আমি লিফটে করে দোতলায় উঠলাম। ব্যাংকুয়েটে গিয়ে দেখলাম পার্টি বেশ জোরকদমে চলছে। জনসাধারণ সবাই অল্পবিস্তর ড্রাঙ্ক, কেউ কেউ তো মদ খেয়ে চুর হয়ে গেছে। ব্যাংকুয়েটের ডান পাশ করে একটা নাচার জায়গা তৈরি করা হয়েছে। অনেক মেয়েপুরুষ সেখানে। বেশিরভাগই মনে হলো অন্যের বুবরের সাথে নাচছে। আমার বউকে কোথাও খুঁজে পেলাম না, কাউকে চিনি না। তাই ইতস্তত করে এর কাছ থেকে শ্রীপর্ণার খোঁজ নিতে লাগলাম। কেউ ঠিক করে কিছু বলতে পারল না। শুধু এক মদ খেয়ে চুর মেয়ে বলল, দেখুন ও হয়তোবা হোটেলের কোন ঘরে গিয়ে কাকে দিয়ে। মেয়েটার কথা শুনে আমি হকচকিয়ে গেলাম। মনটাও ধরাস করে উঠল। যত রাজ্যের কুচিন্তা মনের ভিতর এসে বাসা বাঁধল। আমি আর দেরি না করে আরও ভালো করে বউয়ের খবর নিতে শুরু করলাম। কিন্তু আর কেউ কিছু বলতে পারল না। আমি আর কি করব? ব্যাংকুয়েটের এক কোণে চুপ করে দাঁড়িয়ে আমি বউয়ের অপেক্ষা করতে লাগলাম। আর উল্টোপাল্টা ভাবতে লাগলাম। প্রায় আধ ঘণ্টা বাদে পিছন দিকের দরজা দিয়ে শ্রীপর্ণাকে ব্যাংকুয়েটে ঢুকতে দেখলাম। ওর ঠিক পিছন পিছন একটা মাঝবয়সী লোক ঢুকলেন। লোকটার মুখে চওড়া হাসি, যেন দিগ্বিজয় করে এসেছেন। ঢুকেই শ্রীপর্ণা সোজা বারের দিকে এগিয়ে গেল। আমিও বারের দিকে পা বাড়ালাম। ভিড় কাটিয়ে ওর হাত 20 দূরত্বে গিয়ে দেখি বারের টেবিলে ঠেস দিয়ে শ্রীপর্ণা একটা বছর 30-এর ছেলের সাথে ঘনিষ্ঠভাবে হেসে হেসে গল্প করছে। ছেলেটার একটা হাত শ্রীপর্ণা কিছু বলছে না, উল্টে উপভোগ করছে। দুজনের হাতেই মদের গ্লাস। আমি সোজা গিয়ে শ্রীপর্ণার সামনে দাঁড়ালাম। আমাকে দেখে শ্রীপর্ণা হাসল। ওর মুখ থেকে ভকভক করে মদের গন্ধ বেরোল। এই যে তুমি এসে গেছ, আলাপ করিয়ে দি। এ হলো আমার কলিগ বিজয় আর এটা আমার হাসব্যান্ড। বিজয় আমাকে হাই জানালো। আমি উত্তর দিলাম না। জানো বিজয়টা না খুব পাজি, খালি অসভ্যতা করে। সুযোগ পেলেই হাত দেয়। তুমি একটু ওকে বকে দাও তো। শ্রীপর্ণা, তুমি এত শুধু আমি কেন যে কেউ তোমার হাত দিতে চাইবে? যা, কি যে বলো। আমি আবার কোথায় আগুন? কি বলছো কি শ্রীপর্ণা? তোমার মতো মেয়ে আমি দুটি দেখিনি। তোমার দোকানপাট দেখলে মাথা খারাপ হয়ে যায়। দেখছো ছেলের মুখের ভাষা দেখছো? পাজি, অসভ্য। আমার বরের সামনে আমার সাথে ফ্লার্ট করতে তোমার লজ্জা করে না? এই তুমি ওকে আচ্ছা করে বকে দাও তো গো। সরি দাদা, দোষ নেবেন না। শ্রীপর্ণাকে দেখলে সত্যি সামলানো যায় না। এই দেখুন আপনার আগুন বউয়ের সাথে কথা বলতে বলতে আমার কেমন ফুলে উঠেছে বলে বিজয় তার উপর ফুলে ওঠার দিকে ইশারা করল। ছোটলোক, খালি আমার দেখা, কিন্তু নিজেরটা তো কোনোদিন দেখালে না। স্বার্থপর বলে শ্রীপর্ণা বিজয়ের উপর হাত রাখল। এখানেই দেখবে নাকি আলাদা নিরিবিলিতে যাবে? চলো। ওদের দুজনের সাহস দেখে আমি একেবারে হতবাক হয়ে গেলাম। আমার সামনে এমনভাবে কথা বলছে যেন আমার কোনো অস্তিত্বই নেই। শ্রীপর্ণা বিজয়ের কাঁধে হাত রাখল আর বিজয় সঙ্গে সঙ্গে ওর এক হাত দিয়ে। অল্প টলতে টলতে শ্রীপর্ণা বিজয়ের সাথে বার ছেড়ে বেরিয়ে গেল। আমি ওখানে বোকার মতো দাঁড়িয়ে রইলাম।
নির্বাক হয়ে দেখলাম আমার বউ আমাকে ফেলে একটা পরপুরুষের সাথে আমার চোখের সামনে দিয়ে চলে গেল। কি যে করব কিছুই বুঝতে পারলাম না। আমার মাথা কাজ করছিল না। কতক্ষণ ওভাবে দাঁড়িয়েছিলাম জানি না। যখন বুঝতে পারলাম কি ঘটতে চলেছে, তখন আর দাঁড়িয়ে সময় নষ্ট করলাম না। বার থেকে বেরিয়ে সোজা ওরা যে পথে গিয়েছিল সেই পথে পা বাড়ালাম। পিছনের দরজা দিয়ে, যেটা দিয়ে শ্রীপর্ণা ঢুকেছিল, সেটা দিয়ে ব্যাংকুয়েট থেকে বেরোলাম। কিন্তু বেশি দূর অগ্রসর হতে পারলাম না। হোটেলের কোনো কিছু চিনি না। কোথায় যাব? কিছুক্ষণ ধরে এদিক সেদিক খোঁজাখুঁজি করে কোথাও কাউকে না পেয়ে হতদম হয়ে আবার ব্যাংকুয়েটেই ফিরে এলাম। ব্যাংকুয়েটের বারে গিয়ে দাঁড়ালাম। আমি ড্রিঙ্ক করি না। অন্ধকারে এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। প্রায় 1 ঘন্টা দাঁড়ানোর পর আবার শ্রীপর্ণাকে দেখলাম। পিছনের দরজাটা দিয়ে ঢুকল। ওরা বারের দিকেই এগিয়ে আসল। বারে এসে আমার ঠিক বিপরীত কোণে গিয়ে দাঁড়াল। বারের হালকা আলো দেখতে পেলাম শ্রীপর্ণার ড্রেস ইতিমধ্যেই ভালো রকম নষ্ট হয়ে গেছে। শুধু বোতাম নয়, হঠাৎ লক্ষ্য করলাম শ্রীপর্ণার পরা পকেট থেকে ঝুলছে। বুকে এমন অবস্থায় দেখে আমি একদম হতভম্ব হয়ে গেলাম। আমার গাহাত পা কাঁপতে লাগল। ওরা বেশ জোরে জোরে কথা বলছিল। কিছু আমার কানে ভেসে এলো। তোমার বরকে কোথাও দেখতে পাচ্ছি না। কে জানে কোথায় পড়ে আছে। তোমার বর তোমাকে কিছু বলে না? বললেই বা শুনছেটা কে? কিছু মাইন্ড করে না? করলে করবে। আমি কেয়ার করি না। এমনিতেও ও একটা মেরুদণ্ডহীন লোক। আমি বেশি পাত্তা দিই না। সেটা তো দেখতেই পেলাম, যেভাবে আমার সাথে বেরিয়ে এলে। বেচারা পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছিল। বেচারা মনে হয় আগেই বুঝে গেছে তোমার মতো এত মেয়েকে ও রাখতে পারবে না। বুঝে গেলেই ভালো। শ্রীপর্ণা আর রাজ একে অপরকে হাই বলল। মিনিট 3 বাদে ওরা 3 জনে বার ছেড়ে বেরিয়ে গেল। এবার আর আমি দেরি করলাম না। ওরা পিছন ফিরতেই ওদের পিছু নিলাম। 3 জনে ব্যাংকুয়েটের পিছনের দরজা দিয়ে বেরিয়ে করিডোর দিয়ে সোজা এগিয়ে গেল। আমি হাত 25 দূরত্ব রেখে ওদের পিছন পিছন চললাম। 3 জনে গল্পে মশগুল। কেউ যে ওদের পিছু নিয়েছে সেটা খেয়াল করল না। আমার বউ দুজনের সমর্থন নিয়ে টলতে টলতে চলেছে। ওরা লিফটে উঠে পড়ল। আমি পড়ে গেলাম মুশকিলে। এবার কি করব? লিফটের কাছে গিয়ে দেখলাম উপরে উঠছে। 7 তলায় গিয়ে লিফট থামল। লিফট আর নামল না। আমি তখন আর কি করি? বাধ্য হয়ে সিঁড়ি ধরলাম। 5-5টা তলা হেঁটে উঠতে হাঁপিয়ে গিয়েছিলাম। 7 তলায় উঠে দেখি সারি সারি ঘর। কোনো ঘরে যে ওরা আছে কিছু ঠাহর করতে পারলাম না। অতি সাবধানে সব ঘরের দরজা একবার করে পরীক্ষা করলাম। কিন্তু সবটা দরজাই বন্ধ আর কোনো ঘর থেকে কোনোরকম সাড়া শব্দ আসছে না। হতাশ হয়ে ফিরে যাব কিনা ভাবছি। এমন সময় উপরের ছাদ থেকে একটা চাপামতো শব্দ পেলাম। আমি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ছাদে উঠলাম। উঠেই যা দেখলাম তাতে মাথাটা বাই করে ঘুরে গেল।